নেশা আর পেশা দুটোই যখন আলাদা, তবে দুটো কাজই সমান তালে বজায় রেখেছেন এই ব্যক্তিত্ব। বইমেলায় তেমনই এক মানুষের মুখোমুখি হয়েছিল ওঙ্কার বাংলা। তিনি হলেন লেখক তথা সাহিত্যিক শিব সাধন দে। এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি ৪৯তম কলকাতা বইমেলায়। কলকাতার বইমেলা মানেই অন্যরকম আবেগ। কলকাতার বইমেলা মানেই বইয়ের প্রাচুর্য এবং প্রচুর কবি, সাহিত্যিক, লেখকদের আগমন, তাদের সাক্ষাৎ পাওয়া। তেমনই এক লেখক তথা সাহিত্যিকের আমরা আজকে সংস্পর্শে এসেছি। তিনি শিব সাধন দে। তিনি কর্মজীবনের কর্মব্যস্ততার পরেও তার লেখনীকে ভোতা হতে দেননি এবং তার লেখনীতে কিন্তু দেশের কথা, দেশের অগ্রাধিকার এবং দেশের প্রাধান্য সর্বতোভাবে আমরা লক্ষ্য করেছি। আজকে শিবসাধন বাবুকে পেয়ে গেছি, কথা বলে নেব তার সাথে। স্যার, আপনার যে লেখা সেই লেখার শুরু কি কর্মজীবনের পরে অবসর গ্রহণের পর থেকে, না ছোটবেলা থেকে লেখার অভ্যাস? না, আমার ছোটবেলা থেকেই লেখার অভ্যাস ছিল। তো চাকুরি জীবনে সেটা কমে যায়। পরবর্তীকালে যখন অবসর গ্রহণ করি, তারপরে আমি আবার একটা পত্রিকা সম্পাদনার কাজ শুরু করি এবং তার সাথে সাথে লেখার কাজ আবার শুরু করি। এবং আমার প্রথম সম্পাদিত গ্রন্থ বেরিয়েছিল 2013 সালে, সুভাষবাদ। তারপরে সুভাষিজম। তারপরে বেরিয়েছে আপনার ব্যাঘ্রকেতন ওই ওরে বলে একটি নাট্য সংকলন। তারপর বিপ্লবী হরেন্দ্রনাথ ঘোষ ও সমকালীন রাজনৈতিক প্রেক্ষাপট, এই গ্রন্থটি বেরোয় আমার 2016 সালে। তখনই হাওড়া জেলার বিভিন্ন স্বাধীনতা সংগ্রামী ইত্যাদির সঙ্গে ইত্যাদির সম্বন্ধে বেশ কিছু তথ্য আমি পাই। তা তখনই ঠিক করি যে পরবর্তীকালে হাওড়া জেলার স্বাধীনতা সংগ্রামের ওপর একটা লেখা আমরা লিখব। তো থেমে গেছিলাম, আর শরীরেরও ক্লান্তি এসে গেছিলো। তা ইতিমধ্যে আমার খুব ঘনিষ্ঠ, আমার খুব স্নেহভাজন দুজন গবেষক আছেন, যারা স্বাধীনতা সংগ্রামের ওপর এবং বিশেষ করে নেতাজি সুভাষচন্দ্রের কর্মকাণ্ড তথা আদর্শ ইত্যাদির ওপর কাজ করেন। তারা হচ্ছে সৈকত নিয়োগী এবং সৌম্যব্রত দাশগুপ্ত। তো তারা আমায় চাপাচাপি করতে থাকে যে আপনি লিখুন, আপনি না লিখলে হাওড়ার এই কাহিনী কে লিখবে। তখন আমার পুরনো দিনের কথা মনে পড়লো। একসময় আমি বহু বিপ্লবীদের সঙ্গে যোগাযোগ ছিল এবং ওনাদের সংস্পর্শে আসার সৌভাগ্য পেয়েছিলাম। ফলে প্রত্যক্ষ একটা অভিজ্ঞতা ছিল। আর তার সঙ্গে প্রায় 75 সাল থেকে 85 সাল পর্যন্ত এই সময়ে হাওড়ার বিভিন্ন যারা স্বাধীনতা সংগ্রামী ছিলেন তাদের ইন্টারভিউ নেওয়া হয়েছিল। এক ভদ্রলোক নিয়েছিল, আমার দাদা স্থানীয়, কিন্তু তিনি এটাকে বইয়ের আকারে এনে দিতে পারেননি। তার আগে তার মৃত্যু ঘটে এবং সেই সব সম্পদ আমার কাছে ছিল। তো সেই যে তাদের যে ইন্টারভিউ এবং আমার ইতিহাস ঘেঁটে যেটা পাওয়া হাওড়া জেলার স্বাধীনতা সংগ্রামের ওপরে, সেইটা নিয়েই এই বইটা লেখা হয়েছে, স্বাধীনতা সংগ্রামে হাওড়া। আমরা একটু দেখাতে চাইব দর্শকদের এই মুহূর্তের স্বাধীনতার সংগ্রামে হাওড়া, অর্থাৎ স্বাধীনতার সংগ্রামের ক্ষেত্রে হাওড়ার যে অবদান, সেই অবদান কিন্তু অনেকাংশেই দর্শক যারা পাঠক রয়েছেন তারা কিন্তু জানতে পারবেন। এবং একটি অগ্নিযুগ, বিপ্লব, বিদ্রোহ, স্বাধীনতা এবং যে ব্যক্তিত্বের ছবি আমরা দেখতে পাচ্ছি, সুভাষচন্দ্র বসু। স্বাধীনতা মানেই সুভাষ, এবং সেই সুভাষের কোথাও গিয়ে সুভাষচন্দ্র বসুর যে হাওড়া জেলা থেকে যে উত্থান হয়েছে, তিনি যে কর্মকাণ্ড করেছেন, সেগুলো কি এই বইতে পাওয়া যাবে? এই বইতে পাওয়া যাবে। একটা বিশেষ উল্লেখযোগ্য ঘটনা আছে যে সুভাষচন্দ্র যখন কংগ্রেসের ডেলিগেট নির্বাচিত হতেন, সেটা তিনি হাওড়া থেকে হতেন। এটা একটা বিরাট ব্যাপার। তিনি কলকাতার মানুষ হয়েও তিনি হাওড়া থেকে প্রতিনিধি নির্বাচিত হতেন কংগ্রেস সম্মেলনে। এটা পাওয়া যাবে। এছাড়া হাওড়ার যে সংগঠন ছিল বিপ্লবী হরেন্দ্রনাথ ঘোষের, সেই সংগঠন সুভাষচন্দ্রকে সর্বতভাবে সাহায্য করেছিলেন।
সে হলওয়েল মনুমেন্ট অপসারণ আন্দোলন হোক কিংবা রামগড়ের আপোষ বিরোধী সম্মেলন হোক, সর্বত্রই হাওড়ার যে সংগঠনটা সেটা সুভাষচন্দ্রকে ব্যাক করেছিল, কি আর্থিক দিক থেকে কি সাংগঠনিক দিক থেকে। ফলে হাওড়ার সঙ্গে সুভাষচন্দ্র একটা বরাবরই যোগ ছিল, যার জন্য সুভাষচন্দ্র বলতেন, তুমি একবার বইয়ের পেছনে পাতাটা দেখো, পিছনের এটা, হাওড়া আমার দুর্গ। এবং হাওড়াকে তিনি বলতেন এটা আমার সেকেন্ড হোম। সুভাষচন্দ্রের সঙ্গে হাওড়ার যোগাযোগটা এইরকম পর্যায়ে ছিল। অর্থাৎ আপনারা বুঝতেই পারলেন যে এই বইটি শুধুমাত্রই কিন্তু একটি বই নয়, বলা যেতে পারে এই বইয়ের ভিতরে রয়েছে হাওড়ার স্বাধীনতার এবং সুভাষচন্দ্র বসু তৎসহ বিভিন্ন যে তার সমসাময়িক যে রয়েছে যারা সংগ্রামী, স্বাধীনতা সংগ্রামী ছিলেন, তাদের যে ইতিহাস তাও কিন্তু এই বইয়ে পাওয়া যাবে। কার্যত বলা যেতে পারে যারা সাধারণ পাঠক তাদের ক্ষেত্রেও এই বইটি যেমন অমূল্য সম্পদ, তেমনই অমূল্য সম্পদ যারা ইতিহাস নিয়ে গবেষণা করেন, দেশ এবং স্বাধীনতা নিয়ে গবেষণা করেন, তাদের জন্য কিন্তু এই বইটি ভীষণ অমূল্য একটি উপহার শিব সাধনদের তরফ থেকে। আরেকটা কথা আমি বলবো, যে এই বইয়ে বিশেষভাবে উল্লেখযোগ্য যে দিকটা দেখা যাবে সেটা হচ্ছে কৃষক মুভমেন্ট। কৃষক আন্দোলন বিভিন্ন জায়গায় হয়েছে, কিন্তু সংগঠিত কৃষক আন্দোলন শুরুই হয়েছিল হাওড়ায়, এবং একটা জয়ের মধ্যে দিয়ে সেই আন্দোলন সাফল্য লাভ করে। এটা কিন্তু মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে তেভাগা আন্দোলনের কথা অনেক সময় বলা হয় যে মানে প্রথম কৃষক আন্দোলন নাকি তেভাগা আন্দোলন, তা নয়। হাওড়া জেলার কৃষক আন্দোলন তারও পূর্বের 1936 থেকে 1938 সাল পর্যন্ত হাওড়া জেলায় কৃষক আন্দোলন হয়েছিল বিভিন্ন কুপ্রথার বিরুদ্ধে। বাবুদি প্রথা, কুত প্রথা, এইসব কুপ্রথার বিরুদ্ধে একটা আন্দোলন হয়েছিল, এবং সেই আন্দোলনে কৃষকরা প্রচুর লড়াই করেছিলেন, লড়াই করে জয়যুক্ত হন। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন এই বইটি কিন্তু একটি বলা যেতে পারে ইতিহাস, একটা যুগের ইতিহাস কিন্তু নিজের মধ্যে ধারণ করছেন শিব সাধন দে। তিনি কিন্তু তার লেখনীর মাধ্যমে সেই ইতিহাসকেই তুলে ধরেছেন এবং পাঠকদের সমৃদ্ধ করার প্রয়াস করেছেন। কাজেই আপনারাও আসুন, বই পড়ুন, এবং এশিয়ান পাবলিকেশনসের বুক স্টলে এসে কিন্তু এই বইটি আপনারা পেয়ে যাবেন। ক্যামেরায় সন্তোষ রায়ের সাথে অপরূপা কাঞ্জিলালের রিপোর্ট, ওঙ্কার বাংলা।